ব্যাড নিউজ? কি হয়েছে? আমরা গতকাল মেশিন প্যাক করার জন্য যে প্যাকিং মেটেরিয়ালস গুলো আনালাম ম্যাডাম, গতকাল বিকেলে আনলোডও করলাম, এখন ওগুলোতে আগুন লেগে গেছে ম্যাডাম। 1 কোটি টাকা লস হয়ে গেছে ম্যাডাম। আপনি ইন্স্যুরেন্স করাননি? কাম অন আনসার মি মিস্টার শিবা, ইন্স্যুরেন্স করিয়েছেন কি না? ম্যাডাম না ম্যাডাম। ইন্স্যুরেন্স না করিয়ে জিনিস আনিয়েছেন কিসের জন্য? ম্যাডাম শেষ মুহূর্তে আমাদের প্যাকিং মেটেরিয়ালস আর্জেন্টলি লাগবে বলে আনিয়েছিলাম ম্যাডাম, সেই জন্য ইনভয়েস পাঠাতে পারিনি। ইনভয়েস পাঠিয়ে ইন্স্যুরেন্সটা করিয়ে নেব বলে ভেবেছিলাম। হোয়াট ননসেন্স ইজ দিস? ইন্স্যুরেন্স না করিয়ে কোন আক্কেলে ম্যাটেরিয়াল আনিয়েছেন আপনি? আরে একজন রেসপন্সিবল ম্যানেজারের করার মতো কাজ এটা? বলুন, আপনার এই গা ছাড়া ভাবের জন্য আমার কোম্পানির কোটি কোটি টাকা লস হয়েছে, ক্ষতি হয়েছে। কে দেবে এখন ওই টাকা? হ্যাঁ, আপনারা যা মাইনে পান তা দিয়ে সৎভাবে কাজ করতে ইচ্ছে করে না আপনাদের? সরি ম্যাডাম, এই ঘটনা ঘটবে আমি জানতাম না ম্যাডাম। প্যাকিং মেটেরিয়ালস খুব আর্জেন্ট ছিল, 2টো মেশিন আজকে প্যাক করে পাঠাতে হতো, সেই জন্য। কি ওই জন্য? হ্যাঁ, যতই আর্জেন্সি হোক, যতই এমার্জেন্সি হোক, প্রসিডিওর মেনেই কাজ করতে হয়, আপনি সেটা জানতেন না? ইউ আর রিয়েলি আনফিট ফর দিস জব। ম্যাডাম হ্যালো। দেখো দিদি, দেবী মায়ের পুজোর জন্য তুমি প্রদীপ জ্বালানে না, এদিকে ফ্যাক্টরিতে আগুন লেগে গেল। দেবী মায়ের সামনে একটা প্রদীপ জ্বালিয়ে দাও মা, মায়ের রাগের পাত্রী হয়েও না তুমি। তুমি এখন এসেছো আমাকে বুদ্ধি দিতে? এই বাড়িতে তোমার যেটুকু কাজ শুধুমাত্র সেটুকুই করো, বেশি পাকামো মারার কোনো প্রয়োজন নেই। আমি কি করছি আর আমায় কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। তোমার মতো লোকের থেকে বুদ্ধি নেওয়ার মতো বোকা আমি নই। আমি কি করছি আর আমায় কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। তোমার মতো লোকের থেকে বুদ্ধি নেওয়ার মতো বোকা আমি নই। বেশি প্রশ্রয় পেয়ে পেয়ে একেবারে মাথায় চড়ে বসেছো। শিবানী, উনি বয়সে বড়, ওনার সঙ্গে এইভাবে কথা বলছো? অশোক, তোমাকেও বলি, তোমার যতটুকু কাজ শুধু সেটুকুই মন দিয়ে করো, বুঝেছো? মামা, এতদিন পর্যন্ত শিবানীকে রক্ষা করছিল ভগবান। যতই কষ্ট হোক না কেন, যতই দুঃখে থাকুক, যত কঠিনই পরিস্থিতি আসুক, ও বারবার জিতে যাচ্ছিল। কিন্তু এখনো সেই ভগবানেরই বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, আর তাই ওর কাছে এখন আর কোনো দৈব শক্তি নেই। এখন থেকে ওর জীবনের সর্বনাশ শুরু হয়ে গেছে মামা। চুপ কর, তুই ঠিকই বলেছিস রে মা। এতদিন ওর সঙ্গে এত গেম খেললাম, তাও ওকে হারাতে পারলাম না, কিন্তু এখন কোনো গেম না করেই আমরা জিতে যাব। কেন বলতো? শিবানী এখন নিজেই এখন উল্টো পাল্টা গেম খেলবে। চুপ কর, চল এখান থেকে। হাই সায়ন, নাইস টু মিট ইউ।
সেম হিয়ার। মামা আপনার ব্যাপারে অনেক বলেছেন, বসুন আপনি। শত্রুর শত্রু বন্ধু হয়, আর এই কনসেপ্টেই আমরা দুজনে এক হয়েছি। আর এই জন্যই আপনি হসপিটাল থেকে ফেরার পর আপনার সাথে দেখা করতে এসেছি। আজ আপনি যদি না আসতেন, কাল আমি আপনাকে খুঁজতে যেতাম। বিশ্বাস না হলে মামাকে জিজ্ঞেস করুন। রকি দাদা, এটা 5 কোটির চেক, হাত খরচার জন্য রেখে দিন। আমাদের দুজনের শত্রু কমন, শিবানী। আমি চাই শিবানীর সর্বনাশ, আর আপনি চান শিবানীর সম্পত্তি। আর এইভাবেই শিবানীকে একেবারে শেষ করা যাবে। আর একটা বিষয়, ও হচ্ছে আমার রাইট হ্যান্ড রকি। নমস্কার স্যার। সাহায্যের জন্য ও আপনার সাথেই থাকবে। খুব ভরসাযোগ্য ছেলে, কিচ্ছুতে ভয় পায় না। কোনো কিছু জানার থাকলে আমার দাদার সঙ্গে কথা বলে নিন। আপনাদের দুজনের মধ্যে যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। এরকম একজনকেই তো আমি খুঁজছিলাম। ঠিক আছে, তাহলে এবার আমি আসি। কোনো দরকার পড়লে আমাকে ফোন করবেন। See you. See you. হ্যাঁ রিজওয়ান ভাই বলুন। তোমার বসের সঙ্গে একটু কথা বলতে চাই। বস আসলে বলছি। এক মিনিট। বস, মুম্বাই থেকে রিজওয়ান ভাই কল করেছেন। আসসালামু আলাইকুম রিজওয়ান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আমার একটা ছেলে কলকাতায় 2 দিনের জন্য থাকবার জায়গা পাবে? হ্যাঁ, পাঠিয়ে দিন না, মাত্র 2 দিন তো। ঠিক আছে ভাই। ঠিক আছে। গাড়িটা বের করো। হ্যাঁ বস। তুমি কি করছো আমি বুঝতে পারছি না দাদা। কেন? ক্লাস 10-এর একটা ছাত্র যেন ক্লাস 2-এর একটা ছাত্রের কাছে গিয়ে বলছে আমি এই পড়াটা বুঝতে পারছি না। ব্যাপারটা ঠিক সেই রকম। আগে তুমি কত বড় বড় ডিল করেছো, তোমার বুদ্ধি আছে, টাকা আছে, ইনফ্লুয়েন্স আছে, আর শেষ পর্যন্ত তুমি আদির কাছে টাকা দিয়ে নিজেকে সারেন্ডার করে দিলে। সারেন্ডার? রকি, তুই এতদিন আমার সাথে আছিস, এখনো আমাকে চিনতে পারলি না? সায়ন সারেন্ডার করবে? তুই কি বোকা নাকি? এটা হচ্ছে যুদ্ধের একটা টেকনিক। সব সময় সবাইকে হাতে রাখতে হয়, যখন যার প্রয়োজন পড়ে সেই চালটা চালতে হয়। যুদ্ধের সময় যারা পেছনে দাঁড়ায় তারা শ্রেষ্ঠ, মানে ওই রাজা মহারাজারা। আর তারা সৈনিকদের ইশারা করে, আর সৈনিকরা সেই আদেশ পালন করে। ঠিক সেইভাবেই যুদ্ধ করার সময় আমাদেরও তো একটা সুরক্ষা কবচ চাই নাকি? আর আমাদের কাছে সেই সুরক্ষা কবচ হচ্ছে আদি। এই টেকনিকটা আমাকে শিখিয়েছে আমার গুরুদেব, আর ওনার কাছ থেকেই আমার সবকিছু শেখা। আমি তো কিছুই বুঝতে পারছি না সায়নদা। গুরুদেবের সঙ্গে যখন দেখা হয়েছিল, গুরুদেব কি বলেছিল জানিস? আমার একটা খুব ইম্পর্টেন্ট মিটিং আছে, একটা ইম্পর্টেন্ট লোকের সাথে দেখা করার আছে আমার, কাল করছি।
বস গুরুদেব এসেছেন। পরে ফোন করছি। গুরুদেব আসুন। বসুন। কেমন আছিস সায়ন? শুধু বলার জন্যই বলতে হয় যে ভালো আছি গুরুদেব। আসলে আমার মনে এক বিন্দুও শান্তি নেই গুরুদেব। আমার মতন একজনের সাথে থেকে আমি ভালো নেই বললে হবে? এটা আমার জন্য অপমানের বিষয়। কি করব বলুন তো? যে জিনিসে হাত দিচ্ছি মাটি হয়ে যাচ্ছে, গ্রাস করা খাবার মুখে তোলার আগেই হারিয়ে যাচ্ছে সেটা। এর আগে কত ক্রিমিনাল কাজকর্ম করেছি আমি, কতবার থানায় হাজিরা দিয়েছি, কিন্তু কেউ কিচ্ছু প্রমাণ করতে পারেনি। কিন্তু এই শিবানীর বিষয়ে হাত দেওয়ার পরেই আমাকে 3 বার অ্যারেস্ট হতে হয়েছে। গতকালই বেলে ছাড়া পেয়েছি। আপনার সাথে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি করতে। আমি এখানে ছিলাম না, উত্তর দিকে সাধনা করতে গেছিলাম। ওই শিবানীকে আমি কিছুতেই ছাড়বো না গুরুদেব। কোনো এক দৈব শক্তি ওকে সাহায্য করছে, আর এই বিষয়টাতেই আপনার সাহায্যের প্রয়োজন। তুই জানিস কি জানি না সেটা আমি জানি না, কিন্তু শিবানীর গর্ভে একটা দেবী অবতার জন্মাতো, আরো গর্ভবতীও হলো। কিন্তু আমার পুজো আর সাহায্য দিয়ে ওর গর্ভে থাকা বাচ্চা ওখানেই আমি শেষ করে দিলাম। জানি গুরুদেব, আমি সব খবরই পেয়েছি, আর তারপর থেকে খুব আনন্দ হচ্ছে। এখন ওর সর্বনাশের জন্য একটা পুজো করছি। ওর বুদ্ধি ঠিকঠাক কাজ করবে না, আর ওর নেওয়া সব নির্ণয় ভুল হবে। সঙ্গে থাকা লোকেদের কষ্ট হবে। এটাই আমাদের বড় সুযোগ। তাছাড়া এখন আদির সব পরিস্থিতি এবং সময় খুব ভালো আছে। এখনো যা কিছুই করুক না কেন, ও ঠিক জিতে যাবেই। ওর সাথে হাত মিলিয়ে নে। খেলা ওকে খেলতে দে, তুই শুধু কাপটা নিয়ে নে। রাস্তায় নেমে ও ফাইট করুক, এসি রুমে বসে তুই আরাম কর। ঠিক আছে গুরুদেব, আমি তাহলে এটাই করব। আমি কালই যাচ্ছি ওর কাছে। আমি মা কালীর পুজোয় বসবো, আর আমার যা যা জিনিস লাগবে তার জন্যে একটা লিস্ট পাঠাচ্ছি। ওসব আনার ব্যবস্থা কর। এবার আমি আসছি। ঠিক আছে গুরুদেব। ভিনসেন্ট, বস রকিকে ফোন করে আসতে বল। ওকে বস। আদির সাথে মিট করতে যেতে হবে। এটাই আসল বিষয়, মাঠে না নেমেই জিতে যাওয়া। দারুণ ব্যাপার। আদিও শিবানীর ওপর ভীষণভাবে রেগে আছে, আর ওকে শেষ করার জন্য ও সব কিছু করতে রাজি। ওকে একদম হালকায় নিস না রকি। একটা বাচ্চাকে খুন করে ওর মৃতদেহ মাটির নিচে পুঁতে রেখে ওই স্থানে দেবীর মূর্তি প্রতিষ্ঠা করে মন্দির বানিয়েছে। আর এরকম একজন থাকতে আমরা কেন টেনশন নিতে যাব? এই কাজের জন্য যা যা দরকার সব ওই করবে। তুই শুধু ওর সাথে থেকে প্রত্যেক মিনিটের ইনফরমেশন আমাকে দিবি, যাতে আমি দূরে থেকেও সবকিছুর ব্যাপারে অবগত থাকি। ওকে সায়নদা। ঠিক আছে, তুই গাড়িতে ওঠ। এই গাড়ি স্টার্ট কর। ওকে বস।
সাথে আমার কথা আছে, সামনে আয় না তুই। দুর্গা, আরে দিদি, কেমন আছিস রে তুই? ওই পাপিগুলো তোকে আবার মেরে ফেলেছে। কোনো ব্যাপার নয় রে দুর্গা, আমি সবকিছুই বুঝতে পারছি। বেচারা মা বাবার কত কষ্ট হয়েছে বলতো। মায়ের ব্যাপারে কথা বলার জন্যই তোকে ডেকেছি রে দিদি। মার আগের মতন নেই, মা সবার উপরে চিৎকার করছে, বিনা কারণে মা সবাইকে বকছে। তখন কমলা দিদা মাকে পুজো করতে যেতে বলছিল, কত খারাপ ভাবে বকলো কমলা দিদাকে। তাছাড়া দেবী মাকেও বিশ্বাস করছে না মা। এতে দেবী মায়ের উপর রাগ করার কি আছে? আমি সবই জানি রে দুর্গা। মায়ের উপর কোনো অশুভ শক্তি ভর করেছে, ওই শক্তির প্রভাবেই মা সবকিছু করছে। ওই শক্তিটাকে মায়ের ভেতর থেকে বের করে আন দিদি। এখন আমার কাছে অতটা শক্তি নেই রে দুর্গা, কিন্তু একটা কথা সত্যি, এই বাড়িতে এখন বড় বড় অঘটন ঘটবে। এই বাড়িতে অশুভ শক্তি ভরে যাবে। দৈব শক্তিকে বন্ধ করে রাখা হয়েছে। চোখের সামনে এত অঘটন ঘটছে দেখেও আমি কোনো কিছু করার মতো পরিস্থিতিতে নেই রে দুর্গা। তুই এইভাবে বললে কি করে হবে রে দিদি? যতই কষ্ট হোক না কেন, ভালো সময় ঠিক আসবে রে দুর্গা। সেই ভরসাতেই আমাদের থাকতে হবে। তুই ভেঙে পড়িস না দুর্গা। এবার আমি আসছি। উমা, উমা কিছুই করতে পারবে না বলে এখান থেকে চলে গেল। এই অশুভ শক্তির হাত থেকে তুমি আমাদের রক্ষা করো মা। আমার ফোনটা কোথায় গেল? এখানে তো রেখেছিলাম ফোনটা, কোথায় গেল? সোফার উপরে রেখেছিলাম কি? ওর কোথাও তো খুঁজে পাচ্ছি না। এখানে এই ফ্রেমটা, আর ফ্রেমে দাদার মুখ দেখতে পাচ্ছি না তো। এটা কি সেই ফ্রেমটা, নাকি কেউ ফ্রেমটা চেঞ্জ করে দিয়েছে? ছুটকি, দাদা, তুমি এখানে কখন এলে দাদা?
আমি কোথায় গিয়েছিলাম যে আসবো? আমি তো এখানেই আছি। এইখানে থেকে যা কিছু হচ্ছে সেই সব দেখে কখনো হাসছি, কাঁদছি, কষ্ট পাচ্ছি। এভাবে তুমি কেন কথা বলছো দাদা? আর কি বলবো বলতো? তুই বল আমায়, তুই ভালো আছিস? আমি কি করে ভালো থাকবো দাদা? তাই নাকি? তোকে তো ভালো থাকতেই হবে, বরের সঙ্গে হাসি খুশি থাকতে হবে, বাচ্চাগুলোর পাশে তোকে আনন্দের সঙ্গে হাসি মুখে থাকতে হবে, তাই না? সেই জন্যই তো আমি প্রাণ ত্যাগ করলাম। কিন্তু কি হলো বলতো? তোর বর আর তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে ঠকালো, দুটো বাচ্চা হলো, তার মধ্যে একটা বাচ্চা মারাও গেল। তাতে তোর মনের অবস্থা যে কি হলো বুঝি আমি। এখানে আমি হই বা তুই, তবুও কাউকে শত্রু বলে আমরা ভাবিনি, কিন্তু দেখ আমাদের শত্রুর সংখ্যাই বেশি। কি আর করবো দাদা, আমাকে এভাবেই চলতে হবে। একটা কথা বলবো, রাখবি? আমরা বরং এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাই। আমরা এখানে আর থাকবো না, এখানে থাকলেই আমাদের মনের কষ্ট বাড়বে।